নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তো আজকে আমরা এসেছি পানিহাটি ইস্কন মন্দিরে। আজকে সারাদিন আমরা এখানে থাকবো, তোমরা দেখতে থাকো। আমি সারাদিন ভোগ প্রসাদ গ্রহণ করেছি, তো তোমরা কিভাবে আসবে, ভোগ প্রসাদ গ্রহণ করবে আর এখানে কিভাবে সময় কাটাবে পুরো পরিবারকে নিয়ে, তো সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আর কী করছি না করছি সব কিছু তোমাদের সামনে তুলে দেবো। তো চলো আমার সাথে তোমরাও চলো আর দেখতে। তো চলো প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে তোমরা এখানে আসবে কী করে বা ইস্কন মন্দিরে তোমরা যাবে কি করে। যারা হাওড়ার দিক থেকে আসবে তো হাওড়া স্টেশনে প্রথমে আসবে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে কোন্নগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখো কোন্নগর যে সুইমিং পুল ক্লাব রয়েছে ওইদিকে ওভারব্রিজ থেকে নামবে। ওভারব্রিজ থেকে নেমেই এই দিকটা মেন হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, পুরনো কিছু টিকিট কাউন্টার রয়েছে। তো এখান থেকে নেমে তোমরা সোজা হাঁটবে কিছুটা। তো সোজা হাঁটলে ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে, প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। বলবে যে টোটো স্ট্যান্ডে যে কোন্নগর লঞ্চ ঘাটে যাব, যেখান থেকে পানিহাটি ইস্কন মন্দিরে যাওয়া যায়। ওপারে পানিহাটি ইস্কন মন্দির, সেই লঞ্চ ঘাটে কোন্নগরে আমরা যাব। বললে মাথা পিছু 10 টাকা করে নেয়। একদম লঞ্চ ঘাটের সামনে রাস্তাতে আপনাদের বা তোমাদের নামিয়ে দেবে। এই যে দেখো সামনের রাস্তাটা কিছুটা মানে রাস্তার মোড়ে নামিয়ে দেয়, কিছুটা হেঁটে যেতে হয়। আর দেখো এই রাস্তার মধ্যে একটা বড় বাবা শনি মন্দির রয়েছে, আর কিছু দোকান রয়েছে, স্টোর রয়েছে, একটা গার্মেন্টসের দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে। তো এগুলো তোমরা দেখতে পাবে। আর দূরে দেখো সোজা দেখলে তোমরা এটা গঙ্গার ঘাট দেখতে পাবে। এটা কোন্নগর গঙ্গার ঘাট, পাশেই লঞ্চ ঘাট রয়েছে, লঞ্চের যে ঘাট রয়েছে। এই যে দেখো বাঁহাতে এই চায়ের দোকানের এই সাইডে উল্টো দিকেই একদম টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে নেবে। মাথা পিছু 8 টাকা করে নেয়। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা বাইক নিয়ে আসতে পারবে, বাইক নিয়ে লঞ্চ পারাপার হয়। কত করে রেঞ্জ আমি জিজ্ঞাসা করিনি, যেহেতু আমাদের কাছে বাইক ছিল না আর একটু তাড়াহুড়োও ছিলাম, আমরা একটু লেট ছিলাম, বাড়ি থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জিজ্ঞাসা করা হয়নি। তোমরা এখান থেকে যারা যারা আসতে চাও তারা কোন্নগর লঞ্চ ঘাটে এসে লঞ্চ গাড়ি করে বাইকে করে এসে লঞ্চ পার হয়ে ওখানে পানিহাটি মন্দিরে তোমরা যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। অনেকেই লঞ্চে উঠলে তোমরা দেখতেই পাবে অনেকেই বাইক পারাপার করছে এখানে। আর হ্যাঁ, যারা সোদপুর থেকে আসবে সোদপুর স্টেশনে নেমে সোদপুর স্টেশন থেকে অটো পাওয়া যায়, অটো টোটো করে একদম ইস্কন মন্দিরের সামনে বললে পানিহাটি ইস্কন মন্দির নামিয়ে দেবে। এই যে দেখো লঞ্চের ভেতরে তোমরা দেখতে পারবে বাইক রয়েছে। আর এই যে দেখো লঞ্চ থেকে দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের যে গঙ্গার ঘাটটা, মা গঙ্গার ঘাট, সেই দূরে ইস্কন মন্দিরটা শ্রী শ্রী গৌরনিতাই মন্দির বলে লেখা আছে, তোমরা দেখতে পাবে। আর পাশেই রয়েছে একটা বাঁধানো ঘাট, এটা সাধারণ মানুষের জন্য। এই যে দেখো আমরা চলে এসেছি পানিহাটি ফেরিঘাটে। এই যে দেখো ফেরিঘাটে একদম তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পাবে। চলো এবার নেমে পড়েছি, নেমে কিছুটা হাঁটলে একদম ইস্কন মন্দিরের সামনে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো এই যে দেখো মানে একদম ঘাটের রাস্তা থেকে বেরিয়ে বাঁ হাত ধরে হাঁটতে হবে। হাঁটলে 5 থেকে 10 মিনিট হাঁটলে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের আগে চৈতন্য মহাপ্রভুর মন্দির রয়েছে, চলো তোমাদের দেখাই। আর সেখানে কিছু ইতিহাসও রয়েছে, সেটাও তোমাদেরকে জানাচ্ছি। পাশেই দেখো যে ঘাটটা বললাম সাধারণ মানুষের জন্য। আর এই যে রাস্তাটা সোজা গেলেই একদম ইস্কন মন্দির। এই যে অটোটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে সোদপুর থেকে আসলে স্টেশনের দিক থেকে আসলে এখানে অটোটা দাঁড়ায়। আর এই যে দেখো চৈতন্য মহাপ্রভুর মন্দির, এখানে উৎসব পালিত হয় পানিহাটি দণ্ড মহোৎসব, এই একটা ইতিহাস রয়েছে। আর এখানে তোমরা পুজো দিতে পারবে, এখানে 1টা অবধি পুজো নেওয়া হয়, সকাল থেকে 1টা অবধি পুজো নেওয়া হয়, তোমরা এখানে পুজো দিতে পারবে। আমরা এখানেই পুজো দিয়েছিলাম। এই দেখো চৈতন্য মহাপ্রভু গৌরনিতাই। এবার এখানে যে দণ্ড মহোৎসব রয়েছে সেটার ইতিহাস তোমাদেরকে বলি। বাংলার একমাত্র জমিদার বংশের অন্যতম সন্তান রঘুনাথ দাস গোস্বামী ইংরাজির 1516 সালে নিত্যানন্দ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে তার অন্যায়ের জন্য দণ্ড দেন। তিনি কী অন্যায় করেছিলেন না, রঘুনাথ দাস নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভের চেষ্টা করেছিলেন।
বিষয়টি জানা মাত্রই বিরাগ ভজন হয় নিত্যানন্দ মহাপ্রভু। আর অন্যদিকে সেই সময় নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটি এসেছিলেন। সেই কথা জানতে পেরে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন করার জন্য বা কৃপাদৃষ্টি লাভের জন্য রঘুনাথ দাস পানিহাটি আসেন। তিনি এসে দেখলেন যে গঙ্গার তটে এক বটবৃক্ষের তলে বেদের উপর শ্রী নিত্যানন্দ মহাপ্রভু বসে আছেন এবং তাকে পরিবেষ্টন করে বহু ভক্ত বসে আছেন। দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবধ করে প্রণাম করে পড়ে রইলেন। কোনো ভক্ত শ্রী নিত্যানন্দ প্রভুকে বললেন, রঘুনাথ আপনাকে প্রণতি নিবেদন করছে। তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দেখা দিলি, আয় আমি তোকে দণ্ড দেব। নিত্যানন্দ প্রভু কাছে ডাকলেও রঘুনাথ দাস তার কাছে যাচ্ছিলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে আনলে রঘুনাথ প্রণতি নিবেদন করলেন। নিত্যানন্দ প্রভুর শ্রী চরণ তার মস্তকে স্থাপন করলেন, বললেন, আমার কাছে না এসে তুই চোরের মতো দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ তোকে নাগালে পেয়েছি, তোকে আজ দণ্ড দেব। আমার ভক্তদেরকে এখন চিরাদধি খাওয়াতে হবে। সেই থেকে এখানে দণ্ড মহোৎসব পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে ত্রয়োদশ তিথিতে। এবার চলো মেন ইস্কন মন্দিরে আমরা চলে এসেছি। পাশেই দেখলে একটা রেস্টুরেন্ট রয়েছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। এখানে একদম সম্পূর্ণ নিরামিষাশী খাওয়া দাওয়া হয়। আর এই যে দেখো কখন মন্দির খুলবে সব কিছু এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা মানে ভিডিওটা পজ করে দেখে নেবে। এবার ইস্কন মন্দিরের ভেতরে অনেক দোকান রয়েছে, এখান থেকে তোমরা মানে পুজোর বিভিন্ন সামগ্রী, গোপালের জিনিস, তুলসী মালা, অনেক কিছু এখানে, বা ধরো গোপী ড্রেস, অনেক কিছু এখানে পাওয়া যায়, তোমরা এখানে থেকে কিনতে পারবে। আর এই যে অফিস রয়েছে, যারা ধরো সেবা দেয়, অনেকে তো মন্দিরে সেবা দেয়, সেই সেবার জন্য এখানে যা তথ্য রয়েছে তোমরা এখান থেকে জানতে পারবে। দেখো এখানে পজ করে ভিডিওটা দেখে নেবে। এই যে দেখো ডান দিকে যে এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে, এখানেই নাম লেখাতে হয় ভোগ প্রসাদের জন্য। তোমরা আসবে সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি, বা তার আগে মনে হয়, আমি তোমাকে দেখবে স্ক্রিনেতে দিয়ে দেবো কটা থেকে কটা অবধি তোমরা এখানে টিকিট কাটতে পারবে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করেছি। রাধাকৃষ্ণের বিগ্রহ এখন পর্দা দেওয়া রয়েছে। আর হচ্ছে স্বামী প্রভুপাদ বিগ্রহ রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে জলের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, নারী পুরুষ উভয়ের জন্য, মানে এখানে টয়লেটের সুব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এটা দেখো জগদ্ধাত্রী মায়ের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর মূর্তিটা। এখানে পূজাও হয়েছে জগদ্ধাত্রী পূজার সময়। আর এই যে দেখো এটা হচ্ছে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তা, যে ঘাট রয়েছে। আর এই যে বড় হল রুমটা দেখছো, এখানটা ভোগ প্রসাদ যে দেয় এখানেই বিতরণ করা হয়, খাওয়ানো হয় ভোগ প্রসাদ। আর সামনে যে স্টেজ মতো দেখছো যেটা পর্দা দেওয়া রয়েছে, এখানে যেহেতু আমরা দামোদর মাসে গিয়েছিলাম, সেই দামোদর মাসে এখানে মানে সাজিয়েছিল আর কি, দামোদর মাসের যে মাহাত্ম্যটা। আর এখানে দুটো শিব মন্দির রয়েছে, গঙ্গার দুধারে দুটো। ইনি হচ্ছে বাবা তারকেশ্বর নামে বিরাজমান এই যে শিবলিঙ্গটি। আর এর ঠিক উল্টো দিকেই আর একটা শিবলিঙ্গ বা মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে। আর এই যে ঘাট, এখানে অনেক নিয়ম রয়েছে। এখানে নাইটি পরে পুরুষরা লুঙ্গি পরে এখানে চান করতে পারবে না। এখানে নারী পুরুষ উভয়ে অশ্লীলভাবে বসা বা গল্প করা এখানে যাবে না। যেহেতু এটা ভক্তদের স্থান, তাই ভক্তদের মতো একদম শুদ্ধভাবে পবিত্র হয়ে এখানে থাকতে হবে, এখানে যেতে হবে। আর এখানে মানে নারী পুরুষ উভয়ই আসতে পারো, কিন্তু ওই যে পবিত্রভাবে থাকতে হবে। আর এই যে আর একটা হচ্ছে শিবলিঙ্গ, এখানে দুটো পরপর, মানে গঙ্গার ঘাটের দুটো সাইডে দুটো পরপর শিবলিঙ্গ রয়েছে। মন্দিরগুলো বেশ ভালো কারুকার্য করা রয়েছে। তোমরা গঙ্গা থেকে জল নিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারো, গঙ্গার জল। এখানে স্নান করার মহিলাদের জন্য ভালো মানে জামাকাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে। আর ওই যে বললাম আমরা দামোদর মাসে গিয়েছিলাম, সেই জন্য এখানে দামোদর মাসের যে কাহিনী বা বলতে পারো যে কারণটা, দামোদর মাসের যে মাহাত্ম্যটা, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। যে কৃষ্ণ গোপালকে তার মা বেঁধে রেখেছে দড়ি দিয়ে, তো সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে। ননির বিভিন্ন রকম মানে ছোট ছোট হাঁড়িতে ননি আছে, গাভী আছে। আর এখানে তো
প্রভুপাদ রয়েছে, স্বামী প্রভুপাদ রয়েছে আচার্য। আর এই যে দেখো মূল সেই বিগ্রহটা রাধাকৃষ্ণের, আরতি হচ্ছে আর সবাই এখানে কৃষ্ণ নাম জপছে আর কি, আর আরতি করছে। প্রচুর ভক্তরা, মহিলা পুরুষ উভয় ভক্তরা এখানে গিয়েছেন, দর্শন করছেন রাধাকৃষ্ণের বিগ্রহ। আর অনেকে এখানে তো জপ করছিলেন। তোমরা এখানে বসে শান্ত পরিবেশে, এখানে মোটামুটি আমি যা দেখলাম সবাই এখানে মনে মনে জপ করছে। আর যারা তো কৃষ্ণ দীক্ষা নেওয়া তাদের তো কোনো বলতেই লাগবে না। তো এবার চলো মন্দিরের পাশ থেকেই আমরা যাব রাঘব ভবন। এই রাঘব ভবনে শোনা কথা, নিত্যানন্দ মহাপ্রভু নাকি এই রাঘব ভবনে প্রায় 3 মাস ছিলেন। কোথায় ছিলেন মানে ওখানেও একটা বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের তলেতে তিনি ছিলেন, 3 মাস প্রায় ছিলেন। এই যে দেখো রাস্তা, তোমরা ওখানে দেখলেই অ্যারো চিহ্ন দেওয়া আছে, বুঝতে পারবে এই যে রাঘব ভবনের মেন গেট। আমরা এই রাঘব ভবনে প্রসাদ খেয়েছিলাম। এই রাঘব ভবনেও তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। এই যে দেখছো মাধবীলতার যে গাছ রয়েছে, এই গাছের নিচেই নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন এবং 3 মাস এখানে ছিলেন। সেই জন্য এই গাছটাকে খুব পবিত্র বলে এখানে মনে করা হয়। আর এই যে দেখো এখানেও রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, এখানেও রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর এটা মেন রাঘব পণ্ডিত এই মন্দিরটি স্থাপন করেছিলেন বা কিছু, সেই জন্য এটা রাঘব পণ্ডিতের যে মন্দির নামে পরিচিত। বিগ্রহ এখনো খোলা, মানে বিগ্রহের যে আসল মূর্তি এখনো দেখানো হয়নি, কিছুক্ষণ পরে আবার আরতি হবে এখানে, তখন তোমরা দেখতে পাবে। আর এই যে দেখছো এখানে টিকিট কাউন্টার, এখান থেকেও তোমরা ভোগ প্রসাদ গ্রহণের জন্য টিকিট সংগ্রহ করতে পারো। আর এই যে সেই মাধবীলতা গাছের নিচেটা এরকম পুরো দেখো একদম ছাউনি মনে হচ্ছে, আর ভেতরটা কি ঠান্ডা। তোমরা গিয়ে এটা পুরো যে গাছের যে এটা তোমরা পুরো ঘুরে তোমরা রাধাকৃষ্ণের নাম জপ করতে পারো। এখানে সবাই ঘুরছে এই গাছের পুরো চারিপাশে, আর খুব সুন্দর, মানে ঠান্ডা এখানটা। ভোগ প্রসাদ গ্রহণ করে অনেক মানে মাতাজিরা এখানেই শুয়ে পড়ছে আর কি। আর সত্যি কথা বলতে এখানে একটাও মশা নেই, মানে আমি তো জাস্ট অবাক, এত চারিদিকে গাছের এতে চারিদিকে মশা হয়, একটুকু মশা নেই। তোমরা যেন মনে হবে যেন মানে ধূপ জ্বালানো রয়েছে এরকম টাইপের, সত্যি মানে নেই একদম। তো দেখো এই যে বিগ্রহ খুলে দিয়েছে দর্শকদের জন্য, আর এই যে আরতি হচ্ছে আর কীর্তন হচ্ছে। দেখো ভিতরে গোবিন্দর একদম রাধা গোবিন্দর যে বিগ্রহটা কি সুন্দর, আর গোপাল তো রয়েইছে, গোপাল না থাকলে হয়। আর দেখো অনেক মাতাজি আর প্রভুজিরা সবাই একসাথে কীর্তনে মগ্ন হয়ে রয়েছে। আর রাঘব পণ্ডিতের একটা বিগ্রহ রয়েছে, সেটাও আরতি করা হচ্ছে। খুব ভালো লাগছিল, আর কীর্তনে মনে হচ্ছিল একদম নাচি আর কি। দেখো সবাই কীর্তন করছেন, শুনে আরতির যে কীর্তন করছিল খুব ভালো লেগেছে আমার। তোমরাও আসবে, তোমাদেরও ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ তো আর কোথাও পাওয়াই যায় না। এবার দেখো ভোগ প্রসাদ গ্রহণের সময়, তো আরতি হয়ে যাওয়ার পরেই ভোগ প্রসাদ দেওয়া হয়। এবার দেখো আমরা রাঘব ভবনে ভোগ প্রসাদ গ্রহণ করেছি, তোমরা ইস্কন মন্দিরেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। দুটো জায়গাতেই ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এখানেও আমাদের 70 টাকা করে লেগেছে, ইস্কন মন্দিরেও 70 টাকা করে টিকিট পাওয়া যায়। তো চলো এবার ভোগের মধ্যে কি কি রয়েছে তোমরা দেখে নাও। প্রথমে দেখো থালা, গ্লাস দিয়ে দিল, জল দিয়ে দিল গ্লাসে। এখানে অনেক রকমের টিকিট রয়েছে, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যেটা পারবে সেই অনুযায়ী টিকিট কাটবে, ভোগ প্রসাদ গ্রহণ করবে। দেখো প্রথমে ঠাকুরের নাম করে নেওয়া হচ্ছে, আর পিছন দিকে কিছু ব্যাচ চালুও হয়ে গেছে, ভোগ প্রসাদ গ্রহণ করছে মাতাজিরা, প্রভুজিরা, আর অনেক বাচ্চারা, বয়স্করা সবাই এসেছে। এই যে দেখো পিছনের যে ব্যাচ রয়েছে আমাদের পিছনে, তাদের ভোগ প্রসাদ দেওয়া চালু হয়ে গেছে। এবার দেখো প্রথমেই আসছে অন্ন।
বা ভাত আমরা যাকে বলি। তো প্রথমে সেটাই দেওয়া হচ্ছে। আর ভোগ প্রসাদের তো স্বাদ আর বলে কিছু নেই, মানে অমৃত লাগে খেতে, সেটা মায়াপুর হোক, নবদ্বীপ হোক, যেখানেই হোক। এই যে দেখো অন্ন দিয়ে দিল প্রথমেই। এই যে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এটা তো মানে দারুণ খেতে লেগেছিল, আমার অমৃত মনে হচ্ছিল। ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম অর্ধেক। তো তারপরে এসেছে ডালটাও দারুণ খেতে। আমি তো এখন বলছি আমারই জিভে জল চলে আসছে। আর এরপর দেওয়া হচ্ছিল চাটনি। আমি চাটনি খাই না, সেই জন্য নিইনি। আর এরপর দেওয়া হচ্ছিল পায়েস। তো আমি পায়েসও খাই না, সেই জন্য নিইনি। তো তোমরা দেখে নিলে সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা একদিন ব্যাপী এইখানে এসে ঘুরে যেতেই পারো পুরো পরিবারকে নিয়ে। সারাদিন তো আমরা অনেক কাজকর্ম করি, প্রতিদিনের একটা একঘেয়েমি জীবন থেকে একটা দিনের জন্য ভগবানকে নিবেদন করে ভগবানের কাছে এসে সময় আমরা কাটাতেই পারি। তো আজ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা এখানে এসে ঘুরে যাও। আমার যেমন ভালো লেগেছে, আশা করছি তোমাদের সবাইয়েরও ঠিক আমার মতোই ভালো লাগবে। তো তোমরা এখানে এসে নিশ্চয়ই ঘুরে যেও। আর কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও।